দর্শক আমন্ত্রণ এসিটিভির নিয়মিত আয়োজন লেট এডিশনের সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদি। আজকে আলোচনার জন্য বিষয় নির্ধারণ করছি চলমান ঘটনা প্রবাহ। আসলে বর্তমানে একটি সুনির্দিষ্ট বিষয়ে আলোচনাকে সীমাবদ্ধ রাখাটাই আসলে কঠিন হয়ে যাচ্ছে। চলমান বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, রাজনৈতিক বিভিন্ন মোড়, সাধারণ মানুষের আন্ডারস্ট্যান্ডিং সব কিছু নিয়েই চলমান ঘটনা প্রবাহ নিয়ে আজকের আমাদের লেট এডিশনের আয়োজন করা হয়েছে এবং সম্মানিত অতিথি হিসেবে তিনজন সম্মানিত অতিথি আছে। একটু পরিচয় করে দিতে চাই সম্মানিত অতিথিদের সাথে। শুরুতে পরিচয় করে দিতে চাই এবিসিসিআই সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন এসিটিভির পক্ষ থেকে। পরিচয় করে দিতে চাই শিক্ষক এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এসিটিভির পক্ষ থেকে। সর্বশেষ আমাদের সাথে পরিচয় করে দিতে চাই সিপিবি নেতা শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যেটি বলছিলাম যে চলমান ঘটনা প্রবাহ নিয়ে আজকে আলোচনা, নানা দিক নিয়ে আলোচনা করব। শুরুতে একটু যেতে চাই শিক্ষক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর ভাই, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। নানা রকমের ঘটনা ঘটছে, সবচেয়ে বড় আলোচিত ঘটনা যেটি সেনাবাহিনী এবং সাধারণ মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই বলেছেন। কারা দাঁড় করাচ্ছেন, কেন দাঁড় করাচ্ছেন? ধন্যবাদ সাদি, আপনার দর্শক শ্রোতা এবং অপর দিব্যজ্ঞ আলোচক। দেখুন, যে সেনাবাহিনীকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র স্বাধীনতার পর থেকেই ছিল। আপনি দেখবেন যে 1975 সালের 3 নভেম্বর 3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত যে সময়টা, ওই সময়ে গিয়ে দেখা গেল যে কেউ কেউ সিপাহী জনতার অভ্যুত্থানের মাঝখানে এসে বলল যে সুবেদারের উপর অফিসার নাই, অফিসারদের কল্লা চাই, অফিসারদের রক্ত চাই, সেনাবাহিনী অফিসারদের। তো এই যে বিষয়টা, আপনি যদি মেজর হাফিজের একটা বই দেখেন যে কমান্ড ছাড়া বা পৃথিবীতে যত সমরবিদ্যা আছে, কমান্ড ছাড়া সেনাবাহিনী কোনোদিন জিততে পারে না। এবং আপনি একটা অডিও বুক সবাইকে বলি, যদি আপনি কেউ দেখতে চান, সঞ্জাকি উসমান নামে একটা অডিও বুক আছে। অডিও বুকের 1 থেকে 22 পর্যন্ত যদি যান তাইলে দেখবেন যে 22 পর্ব, এই যে চেঙ্গিস খানের যে যুদ্ধ সমরবিদ্যা পুরোটাই এখানে বর্ণনা আছে। এবং একটা যুদ্ধক্ষেত্রে কমান্ড করেন কিভাবে, যে তাদের কমান্ডার লেফট উইং, রাইট উইং এবং যে সেন্টার, এটা এইভাবে বলেন যে এই রাইট উইং যাবে না লেফট উইং যাবে না ইয়ে সেন্টার ফরওয়ার্ড সামনে আগে বাড়বে। এই পুরোটা কমান্ডটা একবার কমান্ডারের যে তার ছক অনুযায়ী এটা করা হয়। কমান্ডারের টোটাল প্ল্যান অনুযায়ী যে ইঞ্জিনিয়ারিং কোর আছে, তারা মাঠটা ওইভাবে সাজিয়ে দেন। আপনি বদরের যুদ্ধ নিয়েও যদি আলোচনা করেন যে আরও 1400 বছর আগে, তো দেখবেন বদরের যুদ্ধে যখন যে যারা মুসলমানরা যেদিকে ছিল, ওই জায়গাটা ছিল বালুকাময়, ঘোড়া দাঁড়াতে পারছিল না, মানুষ দাঁড়াতে পারছিল না। কিন্তু রাতে এক পশলা বৃষ্টি যখন হয়ে যায়, তখন এদের নিচের যে মাটিটা, বালুটা, এটা টান টান হয়ে যায় এবং এটা মুসলমানদের পক্ষে চলে আসে। তো এই যে যুদ্ধের কমান্ডার, যদি সেনাবাহিনীর কমান্ডারকে আপনি মেলাইন করেন, সেনাবাহিনীর কমান্ডারকে আপনি সেনাবাহিনীর কমান্ডারের ভাবমূর্তিতে কালিমা লেপন করতে যান, তাইলে আমি বলবো যে গোটা সেনাবাহিনীর মুখে আপনি কালিমা লেপন করতে যাচ্ছেন। সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটিকে আপনি মেলাইন করতে যাচ্ছেন, সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটিকে আপনি ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আপনি দুইটা অপরিপক্ক ছেলে না হয় করলো এইসব কথাবার্তা বলেছে, তো ওরা বলে 16 বছরে নাকি এই ভোটের বয়স হওয়া উচিত, 16 বছর। আমরা তো বলি 18 বছরের একদিন কম হলেও সে শিশু আইনে প্রোটেকশন পায়। তো ওদের তো 16 বছরের বেশি হয়েছে নাকি? তো এদেরকে তো আমার মনে হয় 120 বাংলাদেশ পেনাল কোডের 120-এর ক ধারায়
এদেরকে সবাইকে এই দুইজনকে প্রসিকিউট করা যেতে পারে। নাম্বার 2, আমি এখন আসার আগে দুজন মানে যে এনসিপির দুজন নেতা হাসনাত এবং এনসিপির দুজন হাসনাত এবং সার্জিস, এরা যেটা বলেছেন আমি যতটুকু শুনেছি যে সে ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরের অনেক কথাই তো বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত সারা রাত ছিল গুজবেরও রাত। না গত সারা রাত ছিল গুজবেরও রাত। এই গুজবের রাতে আমি শুনলাম এই যে দুইটা ছানা এরা দুইজন গেছিল সেনাবাহিনীর সাথে আলাপ করার জন্য, যে বলছিল যে তারা, আমি এটা পরশুদিন রাতে শুনছি, আরও তারা বলছিল যে আমাদেরকে 100 সিট আপনি কনফার্ম করে দিতে হবে, 100 সিট তাদেরকে কনফার্ম করে দিতে হবে। সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেছেন যে 100 সিট আমরা কনফার্ম করে দেব, তাহলে শেখ হাসিনা দোষ করেছে কি? শেখ হাসিনার মতোই যদি আমি 150 সিট 154 সিট 100 সিট আমি কাউকে কনফার্ম করে দেই, দখল করে দেই, তাহলে হাসিনার শরীরের মধ্যে পার্থক্য থাকলো কি? একই কাজ হলো। 5ই আগস্টের সাথে আর পার্থক্য কি? 5ই আগস্টের আগে এবং পরের পার্থক্য কি? তখন 10 দিন আইসারা বিভিন্ন অ্যাঙ্গেলে আলাপ আলোচনা করছে, বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রকারীদেরকে আলাপ আলোচনা করছে, করে তারপর গত বৃহস্পতিবার রাত একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে সেনাবাহিনী তাদেরকে বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তাদের প্রস্তাব দিয়েছে। আমি আপনাকে বলি, আজকে শরীফ তো ইলেকশন করেছে, শরীফ গতবার 18তে ইলেকশন করছেন না? 18তে ইলেকশন করছেন, জিজ্ঞেস করেন তো শরীফের এলাকায় আওয়ামী লীগ নমিনেশন পেপার জমা দেওয়ার অবস্থায় আছে? আওয়ামী লীগ নমিনেশন পেপার জমা দিতে পারবে যে একজন প্রার্থী বর্তমানে এখন একজন প্রার্থী আর দুইজন সমর্থক প্রস্তাবক নিয়ে ইউনো অফিসে বা ডিসি অফিসে নমিনেশন পেপার জমা দেওয়ার অবস্থায় আছে আওয়ামী লীগ? এই অবস্থায় নাই। তো আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করাই কি আসে যায়? আওয়ামী লীগকে নিষিদ্ধ না করাই কিবা আসে যায়? তো আজকে আমি চক্রান্তর জায়গাটা আপনাকে আমি দেখাইতে চাই। চক্রান্তর জায়গাটা আরও আগে থেকে শুরু হয়েছে। চক্রান্তর জায়গাটা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ভাবমূর্তিতে কালিমা লেপন করার অর্থ হচ্ছে পুরা সেনাবাহিনীকে কলঙ্কিত করার শামিল। আমি আপনাকে তাই বলছি, আজকে যারা সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চায় এদেরকে প্রসিকিউট করা উচিত, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আপনি দেখবেন এর আগে একটা পার্টি এবি পার্টি, জামাতের অপভ্রংশ হচ্ছে এবি পার্টি, জামাতের অপভ্রংশ হচ্ছে এবি পার্টি। এবি পার্টি সাধারণ সম্পাদক আমি আর আমার বন্ধু শরীফ, আমরা দুইজন শুনছিলাম, বলতেছে যে ক্যান্টনমেন্ট আমরা বোমা মারে উড়িয়ে দিব। কত বড় সাহস! আমার ফার্স্ট এবং লাস্ট লাইন অফ ডিফেন্স, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, যে সেনাবাহিনী না থাকলে জাতিসংঘের সদস্যপদ পাওয়া যায় না, সেই সেনাবাহিনীকে বলে ক্যান্টনমেন্টে নাকি সেনানিবাস নাকি বোমা মারিয়ে উড়িয়ে দিবে। এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনুন এবং আইনের ধারাটি আমি বলে দিচ্ছি, বা দি পেনাল কোড সেকশন 120A, বাংলায় হচ্ছে দণ্ডবিধির 120-এর ক ধারায় এদেরকে আইনের আওতায় এনে তারপর আলাপ আলোচনা করুন। আমি বলবো যে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান, আপনি আসুন, সামনে আসুন। আপনি আমাদের বাংলাদেশের মানুষের যে দাবি, বাংলাদেশের জনগণের দাবি হচ্ছে সর্বপ্রথম একটি পার্লামেন্ট নির্বাচন করা, জনগণের যে মালিকানা, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, এবং জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি ভূমিকা রাখুন। জনগণ আপনার এই ভূমিকাকে স্বাগত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন, আপনি দুজন নেতার কথা বলছিলেন, ছাত্র নেতা এবং একজন উপদেষ্টার কথা যদি বলি, ওই হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসের পরপরই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেও সেনাবাহিনী 7 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কি কথা বলেছেন, অর্থাৎ বুকে চাপা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নেওয়ার এই যে ইস্যুটি, এটি নিয়ে জানবো। একটু আলাপ করে আসি, এই প্রশ্নটা করে রাখলাম, এটি আসলে কোরিলেটেড কিনা বা এটি আসলে এর অংশ কিনা আমরা জানবো। একটু আসতে চাই, একটু শরীফ ভাইয়ের কাছে আসি, শরীফুজ্জামান শরীফ ভাই আপনার কাছে আসি। এই যে মোশাররফ আহমেদ ঠাকুর ভাই যেটা বলছিলেন যে এই যারা এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের বিচার হওয়া উচিত। আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। গত 3-4 দিন
তার আগে এবং সব মিলিয়ে গত 7 মাস আমি আমাদের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আমরা স্বৈরাচার মুক্ত হয়ে নতুন এক অবিচারের সমাজের মধ্যে পড়ে গেছি। যারা গত 7 মাস বা তার আগে অবিরামভাবে 15 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে নানা অভিযোগের একটা অভিযোগ ছিল, তারা আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলেছে। আজকে 7 মাস পরে তাদের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। তাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া হচ্ছে সেনাবাহিনীর কোনো গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ঢোকে গাড়ি আক্রমণ করব এবং তার জন্য আমার জেল হোক ফাঁসি হোক, আমি ফাঁসি গ্রহণ করতে রাজি। আচ্ছা, এই ধরনের পরিস্থিতিটা কেন তৈরি হলো আমাদের মনে হয় সেটা খুঁজে বের করা দরকার। তার আগে আমি বলতে চাই, যে ব্যক্তিরা ক্যান্টনমেন্টে ঢুকেছিল তারা বেসামরিক নাগরিক এবং আজ থেকে 2 মাস আগে তাদের পরিচয় পরিবর্তন হয়েছে। তারা রাজনৈতিক দলের নেতা। এর আগ পর্যন্ত তারা বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটি ছিল তার নেতা ছিলেন এবং এই প্ল্যাটফর্মটি রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত এটা পুরোপুরি একটা নির্দলীয় প্রতিষ্ঠান ছিল এবং সার্বজনীনতা ছিল। আপনি যখন রাজনৈতিক দলে ট্রান্সফার হয়ে যান তখন আপনার একটা আইডেন্টিটি তৈরি হয়ে যায়। সুতরাং এই ধরনের আইডেন্টিটি যাদের আছে তারা ক্যান্টনমেন্টের ভেতরে কিভাবে প্রবেশ করে এবং কখন কখন প্রবেশ করেছে, এর আগে প্রবেশ করেছেন কিনা, এই বিষয়গুলো আমি মনে করি যে সেনাবাহিনীর তাদের যে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেখান থেকে এর তদন্ত হওয়া দরকার। কারণ আমি মনে করি যে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো যেমনিভাবে এদের প্রয়োজনীয়তা আমাদের সোসাইটিতে আছে, একই সাথে এই প্রতিষ্ঠানগুলোকে যেহেতু এগুলো পাবলিক প্রতিষ্ঠান, পাবলিকের পয়সায় এগুলো পরিচালিত হয়, সুতরাং কোথাও কোথাও আপনাকে পাবলিকের ভেতরে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে ওই প্রতিষ্ঠানগুলোকে। যেহেতু এই প্রতিষ্ঠানগুলো আমার পয়সায় চলে, আমার ট্যাক্সে চলে, সুতরাং তাদের এই জায়গাগুলোতে জানতে চাওয়ার অধিকার আমার আছে। কিন্তু অন্যদিকে একটা গ্রাউন্ড তৈরি করে দেশ এবং দেশের বাইরের থেকে জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করে ফেলার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যারা করেছে অবশ্যই তাদেরকে প্রচলিত আইনের মুখোমুখি করা দরকার। আপনি দেখেছেন ক্যান্টনমেন্টের প্রবেশ পথে গিয়ে যেভাবে স্লোগান দেওয়া হয়েছে, ওয়াকারনা হাসনাত হাসনাত হাসনাত, এই ঘটনার ভেতর থেকে, এই ঘটনা একদিনে হয়েছে আমি এটি মনে করি না। আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, অনবরতভাবে একজন সিনিয়র সিটিজেন, আমি সেনাপ্রধানের সমস্ত পরিচয় আমি বাদ দিলাম, একজন সিনিয়র সিটিজেনকে অবিরতভাবে তার নামকে ধরে কটাক্ষ করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং তাকে নানাভাবে তার উপরে এক ধরনের প্রেসার তৈরি করে মানুষকে উস্কে দেওয়ার যে অবিরত ঘটনাগুলো ঘটছে এবং সেই ঘটনার সাথে আমাদের একাধিক উপদেষ্টা যারা রাষ্ট্রের পতাকা নিয়ে চলাফেরা করে এবং সেনাবাহিনী কিন্তু এই রাষ্ট্রের যে টোটাল কাঠামোর একটা অংশ, তারাও হঠাৎ করে মিডিয়াতে এসে দায়িত্বহীনভাবে এই বক্তব্য কেন দিয়েছে সরকারের কাছ থেকে এখন পর্যন্ত তার কোনো বক্তব্য ব্যাখ্যা আসেনি। অর্থাৎ আমাদের এখানে নতুন বন্দোবস্তর নামে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ট্র্যাডিশনগুলো সেগুলো ভাঙা হচ্ছে। আমি আমার জায়গা থেকে, আমি বামপন্থী রাজনীতির সমর্থক হিসাবে আমি কখনো কখনো মনে করি আমাদের এই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা থাকা দরকার। আমাদের এই প্রতিষ্ঠানগুলো এরা ধর্মাবতার না, এদেরকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হয়নি, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার, তাদেরকে পাবলিকের কাছে জানানো দরকার তারা কি করছেন। কোনো বিষয়ে আমার যদি ভিন্ন মত থাকে আমি সেটি বলবো, তাদের কাছে প্রত্যাশা যদি পূরণ না হয় আমি অবশ্যই সেটি নিয়ে কথা বলবো। কিন্তু আমি কখনোই লোকজন নিয়ে মব তৈরি করে ক্যান্টনমেন্ট আমি ঘেরাও করতে যাব না। আর এই কাজটি যদি আমি করি, আমি যদি ঘোষণা দেই এবং দেখা গেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন দায়িত্বে সম্ভবত
এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর, তিনি উপস্থিত থাকছেন, অর্থাৎ তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা। তিনি কিভাবে দাঁড়িয়ে থেকে এই ধরনের মবের মধ্যে, এই ধরনের বক্তব্যের মধ্যে তিনি কিভাবে দাঁড়িয়ে থাকেন, এটা আমার মনে হয় যে আমাদের বিচার ব্যবস্থায় যারা জড়িত আছেন স্বপ্রণোদিত হয়ে এই বিষয়টি খোঁজা দরকার ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নতুন বন্দোবস্তর নামে ওই যে স্বৈরাচারের বদলে নতুন করে একটা অবিচারের শাসন আমরা এখানে প্রতিষ্ঠা করেছি, এবং এটি যদি কন্টিনিউ করে তাহলে হাজার খানেক মানুষের আত্মদানের মধ্য দিয়ে আমাদের যে পরিবর্তনের যে স্বপ্ন, সেই স্বপ্ন ইতিমধ্যেই এটি যে বেহাত হয়ে গেছে। এবং এই কাজগুলো অব্যাহত থাকলে আপনি যদি জবাবদিহিতার মধ্যে না নিয়ে আসেন, আমাদের যে সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে, এটি বলার কোনো প্রয়োজন পড়ে না। অসংখ্য ধন্যবাদ। আমরা আসতে চাই খন্দকার রুহুল আমিন, সিআইপি সাবেক পরিচালক বিসিসি, আপনার কাছে একটু শরীফুজ্জামান শরীফের বক্তব্য ধরেই যদি এই যে স্বৈরাচার মুক্ত হয়ে এক অবিচারের মধ্যে পড়েছি এবং এটি যদি আমরা রুখতে না পারি, সামনে ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে আমাদের জন্য, আপনি একজন ব্যবসায়ী হিসেবে এবং রাজনীতি বিশ্লেষক হিসেবে কিভাবে দেখেন ব্যাপারটা? ধন্যবাদ। আপনার উপস্থাপক যেটা সালাউদ্দিন সাদি, আমাদের দুই আলোচক মোশাররফ হোসেন ঠাকুর এবং মোশাররফ আহমেদ ঠাকুর এবং শরীফ ভাইয়ের মূল্যবান বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আজকে যে হেডিংসটা আছে আপনার, তা হলো চলমান ঘটনার প্রবাহ। এর পূর্বে আমি যেটা যে রক্ত ঝরা আমাদের যে 26শে মার্চ 25শে মার্চ কালোরাত্রি, 25 মার্চ কালোরাত্রি এবং আমাদের 26শে মার্চ যে আমাদের ঘটনা, আর 24 ঘন্টা পরই এটা আসছে। তার সাথে আমি আমার স্বাধীনতা যুদ্ধে যারা যে সমস্ত শহীদ এবং আত্মত্যাগ করেছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু চলমান ঘটনার প্রবাহ যেটা, এটা আপনি আজকে যে টপিকটা সত্যি খুব সুন্দর, এবং এই কারণে দুই ব্যক্তি তাদের বক্তব্য যেটা বলেছেন, আমি এখানে বলতে চাচ্ছি যে চলমান প্রবাহের মধ্যে আরও একটি ঘটনা আমি যোগ করতে চাচ্ছি যে আর অল্প কয়েকদিন পরে আমাদের যে ঈদ উল ফিতর, যেটা আমাদের বাঙালি মুসলমানদের মধ্যে সবচেয়ে ঘটনার প্রভাব এবং সবচেয়ে বেশি ধর্মীয় স্পিরিচুয়াসভাবে এটা আমরা পালন করে থাকি, এবং এটা আমাদের 100% যে বাংলাদেশি তারা এটা অংশগ্রহণ করে থাকেন। সেই অল্প কয়েকদিন পরে এটা আমরা ঘটনা পাবো। তো সেখানে আমরা সঠিকভাবে এখন পর্যন্ত যেটা আমরা দেখছি যে মোটামুটি ভালোভাবে চলছে, এবং মার্কেট রাস্তাঘাট যেটা, তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আইন শৃঙ্খলার ব্যাপারটা সবচেয়ে বেশি আপনার যেটা চলমান ঘটনার প্রবাহ, আমি আইন শৃঙ্খলাকে নিয়ে আসতে চাচ্ছি। যে আইন শৃঙ্খলাকে যদি আমরা সামনে আনতে পারি, তাহলে যে ঘটনাগুলো ঘটছে, যেটা বর্তমানে আমাদের যেটা ইয়াং এনার্জেটিক যারা আছে, যাদেরকে আমরা গর্ব করতাম এতদিন, তো তাদের অ্যাক্টিভিটিস কেন যেন তাদের প্রতি শ্রদ্ধা, আমরা তো শ্রদ্ধা করতাম, আমরা সিনিয়র সিটিজেন, তারা ইয়াং এনার্জেটিক, আমরা গর্ববোধ করতাম, কিন্তু তাদের যত দিন যাচ্ছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং তাদের কথাবার্তা চালচলন আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং আমরা মনে করেছিলাম যে যুবকরাই সব কিছু করে, কারণ বিগত ইতিহাস কিন্তু তাই বলে। এখানে সেই ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে স্বাধীনতা যুদ্ধ এবং আপনার এই 24 টোটালটাই কিন্তু অ্যাকচুয়ালি ইয়াং এনার্জেটিক ছাত্ররা করেছিল। এই কারণে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু শ্রদ্ধাটা চলে আসছে, সবারই অধিকার আছে, কারণ পলিটিক্স করবে অধিকার আছে, বাট আমার মনে হয় তারা, আমার ব্যক্তিগত মতে আমি মনে করব তাদের উচিত ছিল সেটাকে না করে তারা যদি একটা প্রেশার গ্রুপ হিসাবে ওইভাবেই তারা থাকতো, এবং তাদের দায়িত্বই হবে যে দেশ যেন সঠিকভাবে চলে এবং স্বৈরাচার মুক্ত যেভাবে হয়েছে, এবং সেইভাবে যেন ফেসিবাদ এখানে কখনো মাথা চাড়া না দেয়, সেই ধরনের একটা ওয়াচ ডগ হিসাবে যদি তারা দায়িত্ব পালন করত, তাহলে আমাদের মতো যারা আমরা ব্যবসায়ী আছি, যারা অর্থনীতি নিয়ে আমরা কাজ করছি এবং বহির্বিশ্ব বাংলাদেশের অর্থনীতিটাকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যত সব ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই কারণে আমি বলতে চাচ্ছিলাম যে বর্তমান ঘটনার প্রভাব আমাদের যে সামনে যে ঈদ এবং ঈদের যে আইন শৃঙ্খলা
যদি আমরা কঠোর হস্তে দমন করতে পারি তাহলে আমি মনে করি প্রতিটা জিনিসই খুব সুন্দরভাবে চলে আসবে। এই যে গত 48 ঘন্টা সবার মধ্যে একটা উদ্বিগ্ন ছিল, সবার মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল এবং না জানি কি হয়ে যায়। এবং এখানে আপনার ইমার্জেন্সি আসবে, আপনার নতুন আরেকটা সরকার গঠন হবে, নানান ধরনের জাতীয় সরকার, এই ধরনের যে একটা বিভ্রান্তি। এবং সবচেয়ে আমি যেটা লজ্জা মনে করি, আমি ক্ষোভ প্রকাশ করছি কেন জানি, কেন আর্মিরা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে সম্মানজনক আছে, আমি অবশ্যই বলতে চাই যে গৌরবময় আমাদের যে সেনাবাহিনী। আপনি নিজস্ব সেই স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে এই সেনাবাহিনী যদি আমাদের তখন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করতেন তাহলে কিন্তু আমরা স্বাধীনতা পেতাম না। 5 আগস্টেও যদি সেনাবাহিনী, 5ই আগস্টে সেনাবাহিনী তারা যে দায়িত্ব পালন করেছে এবং তারা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি সেই দিন চট্টগ্রামে ছিলাম 4 তারিখে, সেখানে দেখেছি যে বিভিন্ন ছেলে মেয়েরা ছোট ছোট তারা ট্যাঙ্কের উপর উঠে নাচানাচি করছে বাড়িটি। এটা আর্মিরা তারা সুন্দরভাবে এটা ম্যানেজ করছে, সুন্দরভাবে ম্যানেজ, ধৈর্য সহকারে। এই যে তাদের যে আপনার সুদূর প্রসারী একটা সুন্দর চিন্তা যে আমরা ছাত্রদের উপরে কোনো সাধারণ জনগণের উপরে আমরা কোনো অত্যাচার করব না, আমরা গুলি চালাবো না, এই একটা সিদ্ধান্তের কারণেই কিন্তু এই সুন্দর 5ই আগস্টে রক্তক্ষয় ছাড়া আমরা সুন্দর একটা ভালো পর্যায়ে পৌঁছে গেছি। হ্যাঁ, এরপরে যেটা 3 দিন আপনি দেখেন কোনো সরকার বা কোনো একটা আপনার 3 দিন কিছুই ছিল না, তারপরেও কিন্তু বাংলাদেশ খুব সুন্দরভাবে চলেছে। এবং আপনি দেখবেন সেখানে আইনশৃঙ্খলা ছাত্ররা করেছে, তারা রাত্রে ডিউটি করেছে এবং এলাকায় সবাই সম্মিলিতভাবে তারা চেক দিয়েছে। এবং সেখানে সেনাবাহিনী এবং কেন পুলিশ তো ছিল না, প্রশাসনিকভাবে যাদের উপরে দায়িত্ব ছিল তারা তো টোটালি জিরো ছিল, তারা তো পালিয়ে বেড়াচ্ছিল। এবং সেখানে একমাত্র সেনাবাহিনী আর সাধারণ জনগণ ছাত্র সম্মিলিতভাবে কিন্তু একটা সুন্দর সরকার ইন্টারমিডিয়েট যে গভর্নমেন্ট তৈরি করা হয়েছে 8 তারিখ পর্যন্ত তারা দায়িত্ব পালন করেছে। তো এগুলো তো কত সুন্দর হয়েছে। তো সেই সেনাবাহিনী, সেই আপনার সম্মানজনক একটা আমাদের পর্যায়ে যেটা আছে, যেটা বহির্বিশ্বে শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনী সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে এবং সবচেয়ে বেশি রেমিটেন্স তারা আনছে এবং তারা আপনার স্বর্ণপদক পাচ্ছে। এই কারণে আমি বলতে চাচ্ছি যে বর্তমানে আমাদের যে সেনাবাহিনী আছে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখা এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরা এবং তারা আমাদের রাষ্ট্রকে যেভাবে রক্ষা করে সেই জায়গায় তাদেরকে রেখে শ্রদ্ধার সাথে রেখে তাদেরকে সেলুট দিয়ে আমাদের মনে চলা দরকার। কারণ আমরা খুব ক্রিটিক্যাল মুভমেন্টে তাদের যে দায়িত্ব বোধ আমরা দেখেছি, এই কারণে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, লাইট এডিশন একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দেখছেন এসিটিভির নিয়মিত আয়োজন লাইট এডিশন। দর্শক, আলোচনা করছি চলমান ঘটনা প্রবাহ নিয়ে। আবারও আসতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও বিএনপি নেতা। আপনার কাছে একটি প্রশ্ন করেই আপনার কাছ থেকে গিয়েছিলাম, তার সাথে একটু যুক্ত করতে চাই। এই যে অস্থিরতা, সেনাবাহিনী এবং সাধারণ মানুষকে মুখোমুখি দাঁড় করানো, যে পক্ষটা দাঁড় করাচ্ছে, তাদের স্বার্থটা কি? কেন তারা এটা করছে আসলে? আপনার প্রথম ফার্স্ট হাফে যাওয়ার আগে আপনার কোশ্চেন ছিল যে সজীব ভুইয়া শপথের অধীনে থেকে এইরকম একটা বই প্রকাশ করতে পারেন কিনা। 1 নম্বর, তিনি একটা ওয়েল শুটেড ভিডিও ওই সময়ের ঘটনাবলীকে নিয়ে তিনি দিতে পারেন কিনা। হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসের পরপর, হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসের পরপর। আসুন, আমার যে কনস্টিটিউশন এখন আছে, এখন যে কনস্টিটিউশনের আন্ডারে ওরা শপথ নিয়েছেন, বলছেন এই সংবিধানের রক্ষণ প্রতিরক্ষা সব কিছু করবেন, সেই সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী তারা এই শপথটা নিয়েছেন এবং এই বক্তব্য রেখে 48 অনুচ্ছেদ অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দায়িত্ব এই বক্তব্যের জন্য এবং এই লেখার জন্য সজীব ভুইয়াকে, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে প্রথমত তিনি ডেকে বলবেন, তুমি শপথ ভঙ্গ করেছ, তোমাকে আমি পদত্যাগের, বাচ্চা মানুষ, তোমাকে আমি প্রথম পদত্যাগের সুযোগ দিলাম। নাম্বার 1, তিনি পদত্যাগ না করলে তিনি রাষ্ট্রপতিকে বলবেন যে তাকে উপদেষ্টা পদ থেকে বরখাস্ত করেন। আমি বরখাস্ত করার অনুরোধ করছি, রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করবেন। 148 অনুচ্ছেদের অনুযায়ী তিনি শপথ ভঙ্গ করার দায়ে তিনি অপসারিত হবেন উপদেষ্টার পদ থেকে। কোনো পথ খোলা নাই, এখানে দয়া মায়া কান্নাকাটির কোনো সুবিধা নাই। আপনি একবার শুরু থেকে
আমাদের 1400 বছর আগে খেলাফতের সময়ও হজরত ওমরের ছেলে শুধুমাত্র খেজুরের সাথে দুধ মিশিয়ে যেটা তৈরি করা হয় এটা 8 ঘন্টা না 9 ঘন্টা বেশি, এর পরের দিন খাইলেই যেটা এটা মদ হিসাবে ধরা হয়। আবু শামাকে তিনি নিজে ব্যত্যাঘাত করে হত্যা করেছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন ব্যত্যাঘাতে। একে দয়া মায়ের কোনো ব্যবস্থা নাই, তো কোনো দয়া মায়ের ব্যবস্থা নাই। আপনি 148 অনুযায়ী তিনি আপনি শপথ ভঙ্গ করেছেন, আপনি উপদেষ্টা পরিষদ থেকে চলে যাবেন, পরিষ্কার। যদি না যান তাইলে এই ষড়যন্ত্রের সাথে ডক্টর ইউনূস আছেন, এটা আমরা ধরে নিব। ডক্টর ইউনূস এই পুরো ষড়যন্ত্রটার সাথে আছেন। এটা ষড়যন্ত্র কেন বলছেন? ওই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কি ঘটনা ঘটেছিল সেনাবাহিনীর সাথে, এটাই উনি না, এটা বলতে পারেন না, এটা গোপনীয়তার শপথ নিয়েছেন। আপনাকে আমি একটা বলি, গল্প, ডক্টর আমাদের সৈয়দ মুস্তাফা আলীর একটা বিখ্যাত গল্প আছে। তাকে জার্মানিতে গিয়ে একজন তার পাঠক, গুণমুগ্ধ পাঠক, তিনি বলেন এই বইগুলি আপনি কিভাবে কি অবস্থায় থেকে লিখেছিলেন। তো সৈয়দ মুস্তাফা আলী বললেন যে আপনি যদি আমার সন্তান কয়টি সন্তানের দেখতে চান তাহলে আমি আপনার সন্তানকে দেখাতে পারি, কিন্তু সন্তান উৎপাদনের প্রক্রিয়াটা আপনার কাছে উপস্থাপন করতে পারি না। তো আমাদেরকে যদি বলে যে আপনার সন্তান কয়টি, সন্তান উৎপাদনের প্রক্রিয়াটা একটু দেখান, তো আমি কি দেখাবো? এই জন্য রাষ্ট্রের গোপনীয়তা যেটা আছে, রাষ্ট্রের গোপনীয়তা কিছু কিছু জায়গা আছে, এটা প্রদর্শন করা যায় না, এটা বলা যায় না। যদি সেটা করে, এই জন্য এটা হলে অন্যায় করেছেন আপনি। আপনার স্ত্রীর সাথে কি ঘটনা করেছেন গত রাত্রে আপনি দেশের জনসমক্ষে বলতে পারেন না। আপনার ধর্ম সমাজ কোনোটাই আপনাকে অ্যালাউ করে না, রাষ্ট্র অ্যালাউ করে না। এই জন্য আপনাকে বলছি যে অনতিবিলম্বে সজীব ভুঁইয়াকে বরখাস্ত করবেন, নতুবা পদত্যাগ করে সুযোগ দিবেন, এখান থেকে অপসারণ করবেন। আপনাকে আমি আরেকটা ছোট্ট জিনিস বলি, রাষ্ট্রপতির কে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা বলা হয়। রাষ্ট্রপতি যতক্ষণ আছেন, রাষ্ট্রপতিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে তাকে আইনের আওতায় আনবেন। মাঠে সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমি সেনাপ্রধানকে আহ্বান জানাবো, আপনার বাহিনীকে আপনি বলেন যে কোথায় রাষ্ট্রপতিকে নিয়ে কোন অবজ্ঞা করে কোন বক্তব্য দিলে ধরবেন, তাকে প্রসিকিউট করবেন। তারপর 26শে মার্চের কুচকাওয়াজ স্বাধীনতার পর থেকে চলছে। আপনার কি বলে নাসিমুল গনি, হাবড়া বুড়ো, 10 বছর আগে পদত্যাগ, বাড়িতে গেছো উইথ ফুল স্যাটিসফ্যাকশন, চাকরি করে গেছো এডিশন সেক্টর হিসাবে, এখন বলো কুচকাওয়াজ করতে হবে না। ভাই, আমরা আনন্দের মুডে নাই, আনন্দের মুডে কুচকাওয়াজকে আনন্দের জন্য করে সমস্ত বিপ্লবের পরে মাসের পর মাস কুচকাওয়াজ চলে। আপনি যে মাওয়ের বাহিনী যখন বিজয়ী হয়েছে, কুচকাওয়াজ করে ইয়াতে ঢুকে নাই, পিকিংয়ে ঢুকে নাই, সারা চায়না জুড়ে কি বলে রেড আর্মির কুচকাওয়াজ হয় নাই, ওখানে গণহত্যা হয় নাই, ওই গণহত্যার পরে কি কুচকাওয়াজ বন্ধ ছিল? এক একটা চিড়িয়া কোত্থেকে ধরিয়ে নিয়ে আসতেছে ডক্টর ইউনূস, এইগুলোকে দেখে আমার গা জ্বলে যাচ্ছে। ভাই, আমি বুঝতেছি না এখানে কি হচ্ছে। এটা আপনি শেখ হাসিনার অলিগার্ড, শেখ হাসিনার লুটেরা, আপনার ব্যবসায়ী আপনি চিনেন না? শেখ হাসিনার ব্যবসায়ীগুলো রুহুল আমিন ভাই, শেখ হাসিনা যেগুলো আর এই গণঅভ্যুত্থানের 5 দিন আগেও বলছে শেখ হাসিনাকে এই জামাত, বিএনপি জামাত, এইগুলারে বিচার করা উচিত, এইগুলার উপর সঠিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। এই লোকগুলোর কাছে চান্দা আনিস বেটা, চান্দা এনে এনে বড় বড় মানিক মিয়া ইউনিতে প্রোগ্রাম করিস, আর ইন্টারকন্টিনেন্টালে কি জানে ইন্টারকন্টিনেন্টাল ইফতার খাওয়াইয়া বলো শেখ হাসিনার যে লোকজন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দ্বিচারিতা বাংলাদেশের জনগণ মানে না। এই দ্বিচারিতা বাংলাদেশের সামরিক বাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী মেনে নিবে না। আমি আপনাকে বলছি আজকে ডক্টর ইউনূস, আপনার হাতে না ডিজিএফআই, আপনি ডিজিএফআই দিয়ে তদন্ত করান তো দেখি আপনার উপদেষ্টাগুলি বাংলাদেশের কোন কোন অলিগার্কের বাসায় যায়, কোন কোন অলিগার্কে পায়ে কদমবুসি করে টাকা আনে, আপনি এদের বিরুদ্ধে করেন, তদন্ত করান, করিয়ে ব্যবস্থা নেন। আর যদি না নেন আপনি একদিন প্রসিকিউটেড হবেন। আপনি তো কোনো গণ আন্দোলনে ছিলেন না 16 বছর। ডক্টর ইউনূস কোনো 16 বছরে ছিলেন?
ডক্টর ইউনূস একটা বিবৃতিও দেন নাই, একটা গণহত্যার বিরুদ্ধে বিবৃতি দেন নাই। 6 তলায় 2 দিন উঠেই হাঁপিয়ে গেছিলেন, কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। আমরা 8 তলায় উঠছি, ইয়াতে সিএমএম কোর্ট আমাদেরকে উঠাইছে। তো 3 দিন 7 দিন রিমান্ডে রাখছে এই ডিবির 12 ফিট বাই 12 ফিট রুমে 36 জন করে। তো সেইখানে তো জান নাই। আপনি আইসা এখন প্রধান উপদেষ্টা হচ্ছেন, আইসা এখন বলেন যে আপনি এখন মহান বিপ্লবী সাচ্ছেন। আপনি বিপ্লবী, আমরা মানি, আপনাকে অনার করব। আপনি নীতির জায়গায় থাকবেন। আপনি বেআইনি কোনো কিছু করলে আপনারও বিচার হবে আগামী পরশুদিন। অসংখ্য ধন্যবাদ। আবারও আসতে চাই শরীফুজ্জামান শরীফ ভাই, সিভিভি নেতা, আপনার কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর ভাই যেটা বলছিলেন যে শপথ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ভিডিও বার্তাটি দিয়েছেন 7 আগস্টের, অর্থাৎ প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান বলেছেন বুকে চাপা দিয়ে তোমাদের এই সিদ্ধান্ত, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছে। এবং আরও কিছু তথ্য দিয়েছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু উপদেষ্টার নাম দেওয়া হয়েছিল, সবাইকে তারা বাদ দিয়েছেন। সেখানে মোশাররফ ভাই বলছিলেন যে তাদের অবশ্যই শপথভঙ্গ হয়েছে এবং সেটির বিচার হওয়া উচিত। পাশাপাশি আজকে 24, কালকে 25 তারিখ, 25শে মার্চ কাল রাত্রে কিছুক্ষণ পরেই শুরু, মানে সেটির উদযাপন বহু স্বাধীনতার পর থেকে শুরু হচ্ছে। এবং এই যে স্বাধীনতার উদযাপন, সেটির কুচকাওয়াজ, সেই জিনিসগুলোও কেন বাদ দেওয়া বা সেগুলো নিয়ে আবার আলোচনা করা, এটি কি আসলে প্রাসঙ্গিক কিনা? ধন্যবাদ। আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম যে স্বৈরাচার মুক্ত হয়ে আমরা অবিচারের মধ্যে পড়ে গেছি। আপনি দেখেছেন যে আজকে 7 জন উপদেষ্টা তারা সন্দ্বীপে গেছে, তারা কি ফেরিটেরি কি যেন উদ্বোধন করেছে। অর্থাৎ আমাদের এখানকার, তারা তো মন্ত্রী, এদের একেবারে অখণ্ড অবসর যে তারা একটা উপজেলায় 7 জন দল বেঁধে তারা অনেকটা পিকনিকের মুডে আছে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলছে যে আনন্দের মুড আমাদের নেই। কিন্তু তার আগে পাকিস্তান থেকে একের পর এক নানা কেলেঙ্কারি করে শিল্পী এনে এখানে আনন্দ উৎসব উদযাপন করেছে। সরকারের মধ্যে প্রচণ্ড স্ববিরোধিতা আছে। আমি এর আগেও বলেছিলাম যে আমাদের যে গণঅভ্যুত্থানটা, আমাদের যে স্পিরিট ছিল সেটা হাতছাড়া হয়ে গেছে। আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে, হোঁচট খেয়ে পড়ছে। আপনি দেখছেন যে আমাদের অনেক ধরনের সংকট আছে, সংকট মোকাবেলা করে আমরা পারছি না। কিন্তু গণঅভ্যুত্থানে আহতরা এখন পর্যন্ত প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না, তারা বিক্ষোভ করছেন। কিন্তু আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যিনি, আমি এটা বিভিন্ন সময় বলি, আমাদের 90 সালে একজন সংকট উত্তরণের জন্য একজন মানুষ এসেছিলেন, তার নাম বিচারপতি হাবিবুর রহমান। তিনি বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে তার ছেলের সাথে বঙ্গভবন থেকে টেলিফোনে কথা বলতেন। বিচারপতি শাহাবুদ্দিন তার অর্থটা তিনি পরিশোধ করতেন। বঙ্গভবনের জন্য তার যে বাজারের বরাদ্দ ছিল সেই টাকা তিনি না নিয়ে নিজের পকেটের টাকা দিয়ে বাজার করতেন। আর 24 সালে আমাদের একজন যাকে আমরা বেছে নিয়ে আসলাম, আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি রোডস অ্যান্ড হাইওয়ের কন্ট্রাক্টরের লাইসেন্স ছাড়া উনি সব কিছুই নিচ্ছেন। নিজের আয় করমুক্ত করা, তারপরে হচ্ছে ইন্টারনেট লাইন, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়। অর্থাৎ শ্রদ্ধার জায়গাটা যেখানে ছিল আমি দেখতে পাচ্ছি তিনি নিজেকে ছোট করছেন। অথচ এটা কি উনি নিচ্ছেন না, আসলে হওয়ার কথা ছিল। এটা তিনি যেখানে আছেন সেখান থেকে চোখের ইশারা দিলেই হয়ে যায়। তবে আপনি যদি কতগুলো মরাল জায়গায় থাকেন, সেটি ওন করেন, কারণ হচ্ছে এটি শপথ ভঙ্গ। আপনি যে দায়িত্বে আছেন সেখান থেকে এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আপনি নিতে পারেন না। এটা আইনগত একটা দিক আছে। আরেকটা দিক হচ্ছে আপনার নৈতিকতার জায়গা, যে আহতরা আপনার বাড়ি ঘেরাও করছে, শহীদ পরিবার গিয়ে আপনার বাড়ি ঘেরাও করছে, তাদেরকে অনেক প্রত্যাশা পূরণ করতে পারছেন না। আবু সাইদের ভাই বলছে আমার কেউ খবর রাখে না, আর আপনি সমস্ত সুবিধাগুলো নিচ্ছেন। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা, আমরা চেয়েছিলাম যাতে তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু দেখতে পাচ্ছি তারা চাইছেন শ্রদ্ধা না, আমরা যেন তাদেরকে ভয় পাই। এবং তাদের কথাবার্তা বলা, তাদের টোন, তাদের অঙ্গভঙ্গি সব কিছুতে মনে হয় তারা চান আমরা তাদেরকে সমীহ করি, আমরা তাদেরকে ভয় পেয়ে মুখ বন্ধ করে রাখি।
নতুন বন্দোবস্তর কথা বলা হচ্ছে। আজকে একজন উপদেষ্টা, আজকে একজন এনসিপির নেতা সার্জিস আলম, আমি তার আয় নিয়ে প্রশ্ন তুলছি। 100 গাড়ির বহর, এবং প্রথম আলো যদি দেখেন, প্রথম আলোর লিডটা হচ্ছে উড়োজাহাজ থেকে নেমে তারপরে গাড়ির বহর। হ্যাঁ, প্লেনে করে তিনি সৈয়দপুর গেছেন, সেখান থেকে 100 গাড়ি তিনি কোথায় পেলেন? এই যে তাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আছে, ওনারা তো বলেন যে ওনাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী। এখন শুভাকাঙ্ক্ষী কে? আমাদের এখানে গত 15 বছরে লুটপাট যারা করেছে, একটা বিরাট অংশের মানুষ বিপুল সম্পদের মালিক হয়েছে আওয়ামী লীগের পেছনে ঘুরে ঘুরে। তাদের অবৈধ ইনকাম ছিল, তারা কি এই অর্থটা বিনিয়োগ করছে কিনা, ওই যে মবের ভয় থেকে, মামলার ভয় থেকে বাঁচার জন্য আমরা সেই কারণে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের এই আয়ের উৎসটা অনেস্টির জায়গা থেকে আপনারা মানুষের সামনে দেন, কিন্তু সেটি তারা দিচ্ছে না। আমি অনুরোধ করব, আমাদের এখানে দুর্নীতি দমন কমিশন নামে একটা কমিশন আছে। এই কমিশনের কাজ হচ্ছে যখন আওয়ামী লীগ পাওয়ারে থাকে তখন বিএনপির নেতাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে হয়রানি করার জন্য এই কাজগুলো করা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুদক আওয়ামী লীগের কে কোথায় আছে তাদের পেছনে লেগে আছে। কিন্তু এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে, অভিযোগগুলো কারা করছে? শিল্পকলার ডিজি, এই সরকারের নিয়োগপ্রাপ্ত, তিনি একজন উপদেষ্টার বিরুদ্ধে, সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি সেখান থেকে চলে গেলেন। সরকার কি তদন্ত করেছে? নো। এই গণ অভ্যুত্থানে যারা পেছন থেকে অথবা নানাভাবে ভূমিকা রেখেছে, সাংবাদিক ইলিয়াস গত কয়েকদিন ধরে দেখবেন যে তার পক্ষ থেকে অনবরত তিনি বলছেন কয়েকজন উপদেষ্টার দুর্নীতি নিয়ে কথা বলছেন। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আপনি অপরাধী ধরার ক্ষেত্রে আইনের শাসনের বদলে শাসকের আইন এখানে আপনি অ্যাপ্লিকেবল করছেন। সুতরাং আমরা বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, এই যে সার্জিস আলম নতুন বন্দোবস্তর কথা বলছেন, আমরা আজ থেকে 3 বছর আগে, 2 বছর আগে ছাত্রলীগের এক নেতা হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গিয়েছিলেন বলে নিউজ হয়েছিল। আমরা সেই বন্দোবস্তকে প্রত্যাখ্যান করে যাদেরকে বসিয়েছি তারা এই বন্দোবস্ত চালু করেছে যে পিরোজপুরে তাদের নেতা মসজিদে গিয়ে চাঁদাবাজি করে 5 লক্ষ টাকা না দেওয়ার কারণে মসজিদ ভাঙচুর করেছে। কেন্দ্রীয় নেতা বরিশাল যাচ্ছেন, তাকে সেখানে লাঞ্ছিত করছেন, সংগঠনের বয়স মাত্র 2 মাস। আপনি দেখতে পাচ্ছেন যে 100টা গাড়ির বহর নিয়ে এই দলের পক্ষ থেকে পরিষ্কার করা উচিত এই টাকা উনি কোথায় পেয়েছেন। কয়েকদিন আগে বলেছেন উনি টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন। ওনাদের কাছে আলাদ্দিনের আশ্চর্য প্রদীপ এসে গেছে যে এখন সেই টিউশন ফি এখন মানে এটি কত টাকার মালিক আমরা কেউ অনুমান করতে পারি না। অসংখ্য ধন্যবাদ। জনগণ বিশ্বাস করে এটি দুর্নীতিলব্ধ টাকা, এটি অবৈধভাবে উপার্জিত আয়। সুতরাং এটাকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আসছে খন্দকার রুহুল আমিন, সিআইপি সাবেক পরিচালক বিসিসি, আপনার কাছে মোশাররফ আহমেদ ঠাকুর ইতিমধ্যে আপনাকে একটা প্রশ্ন করেছেন, এবং আমি যদি শরীফ ভাইয়ের কথা ধরেও আপনাকে এই প্রশ্নটা করি, এই যে ব্যবসায়ীরা, এই যে এনসিপিও বলছে যে শুভাকাঙ্ক্ষীরা বিনিয়োগ করছে, মোশাররফ আহমেদ ঠাকুর ভাই যেটা বলছিলেন যে আওয়ামী লীগের সময় পেছনে ঘুরে যারা আসলে ইনকাম করেছে তারাই এখন তাদের পেছনে বিনিয়োগ করছে এবং তারাই আবার সামনে ব্যবসায় তারাই সামনের দিকে থাকবেন। আপনার কি মনে হয় ব্যবসা সেক্টরে কি এরকম ঘটছে? অ্যাকচুয়ালি সবসময় কিন্তু দেখবেন রাজনীতির যেভাবে সুবিধাবাদী যারা আছেন এবং আওয়ামী লীগ আমলেও রাজনীতিবিদরাই বলতেন যে হাইব্রিডের কিছু আওয়ামী লীগ নেতা ওখানে ঢুকে গিয়েছেন, আওয়ামী লীগের এই অবস্থা করেছেন যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ করেন। তদ্রূপ যারা ব্যবসায়ীদের মধ্যে এরকম কিছু ব্যবসায়ী আছে তারা সবসময় এই সুযোগটা নিয়ে থাকে তারা প্রথমে আগে ওখানে ইনভেস্ট করে তার 10 গুণ 20 গুণ তারা রিটার্ন নিয়ে আসে। কিন্তু এখানে আমি বলতে চাচ্ছি যে যারা দায়িত্বে আছেন, যারা সরকারে আছেন, যারা বিভিন্নভাবে দেশকে পরিচালিত করছেন, তারা তাদেরকে সুযোগ কেন দেয়? আমাদের মতো ব্যবসায়ীরা যেটা আমি সবসময় বলে থাকি, গত 5 বছর যাবৎ আমি চাচ্ছি যে আমার যে লোনটা আছে লোনটা আমাকে বেশি রানিং ক্যাপিটালের জন্য আর 5 কোটি টাকা দেওয়া হোক, কিন্তু আমাকে দেয়নি। হরেস দেখবেন যে আমার 200 কোটি টাকার আমার এখানে প্রপার্টি আছে,
আমি 40 বছর যাবৎ ব্যবসা করছি সুনামের সাথে, আমি পাইনি। আর আমাদের একজন সিনিয়র নেতা যিনি এফবিসির নেতৃত্ব এর আগে দিয়েছেন, সে 37,000 কোটি টাকা সে নিয়েছে। তারপর সেখানে এক ব্যবসায়ী আমরা দেখেছি যে যেখানে ওই প্রাইম মিনিস্টারের সাথে কথা বলে ঋণে পরিণত হয়। জি 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 জি, এবং প্রতি বছরে এটা আপনার রিশিডিউল করা হয়। তো এখানে দেখেন যে আমি 40 বছর যখন ব্যবসা করছি, আমি ইনকাম ট্যাক্স, আমি আপনার যে বলে যে ভ্যাট, তারপর আপনার ব্যাংকের যে সমস্ত আপনার ঋণ পরিশোধ করে যে নিয়ম কানুন সব কিছু মেনটেন করছি খুব কষ্ট করে, আমি সুযোগ পাইনি। কিন্তু যারা আসলে তারাই কি আসলে এই শুভাকাঙ্ক্ষী, যারা এই যে 37,000 কোটি টাকা ঋণ পাচ্ছে, পাওয়ারে আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সরকার আছে, তারা ওই ধরনের ব্যক্তিদের সুযোগ দিয়ে থাকে। এটা আমি বলবো তারা ব্যবসায়ী না, তারা অসাধু ব্যবসায়ী। তারা ব্যবসায়ী না, ব্যবসায়ী হলো আমাদের মতো আমরা যারা আছি, তারা হলো প্রকৃত ব্যবসায়ী। আমরা প্রতিক্ষণ এটা আমরা কথা বলতে পারি। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের মোশাররফ আহমেদ ঠাকুর ভাই যে কথাগুলো বললেন যে সব ব্যবসায়ী তো একরকম না, সব রাজনীতিবিদ একরকম না, তাই না? যেমন আমরা শুনি তো যে যারা অনেক বৃহৎ দলের যারা কিছু কর্মী আছে, তারা বিভিন্ন জায়গায় যেভাবে আপনার চাঁদাবাজি বা অন্য অন্য কর্মকাণ্ড করছে, এটাও তো অ্যাকচুয়ালি আমরা মেনে নিতে পারি না, এটাও আমরা মেনে নিতে পারি না। তো এই কারণে আমাদের দেখতে হবে, বুঝতে হবে যে কোনটা সঠিক, কোনটা করলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে, সেটা আমাদের করতে হবে আস্তে আস্তে। না, কিন্তু এই যে মোশাররফ আহমেদ ঠাকুর ভাই যেটা বলছেন যে এই যে বড় করে দলের আত্মপ্রকাশ, ইন্টারকন্টিনেন্টালে ইফতার করা, একটা ইফতারের প্লেটের দাম যেখানে 10,000 টাকা, সেখানে 1300 মানুষের খাবারের আয়োজন করা, এবং এটি তারা বলছেন যেটি তাদের যে শুভাকাঙ্ক্ষী, তার মানে তো আসলে টাকাটা আসবে তো ব্যবসায়ীদের কাছ থেকে। অবশ্যই এই যারা শুভাকাঙ্ক্ষী তারা কি পরবর্তীতে সুবিধা নেওয়ার আশায় দিচ্ছেন, নাকি এমনি আসলে ভালোবেসে দিচ্ছেন? এটা তো আমি প্রথমেই বলেছি যে তারা প্রথমে ইনভেস্ট করছে, অর্থাৎ ওই ব্যবসায়ীর ইনভেস্ট করছে। ইনভেস্ট যদি 1 গুণ করে, তো সেটা হয়তো 20 গুণ 50 গুণ সে এটা বেনিফিট নেবে। তো এখানে আমাদের দেখা দরকার যে কথাটা আমাদের দুই আলোচকই বলছেন যে বর্তমানে আমাদের একটা সরকার আছে, বর্তমানে আমাদের দুদক একটা আছে, স্বাধীন এবং সাংবিধানিক একটা ক্ষমতা আছে, তাদের মাধ্যমে তাদের দায়িত্ব হবে এগুলোকে দেখা। তখন আমরা যারা ব্যবসায়ী আমরা আশ্বস্ত হতে চাই। কারণ একটা জিনিস খেয়াল করতে হবে, রাজনীতিবিদ এবং যারা দেশ চালাচ্ছেন তাদের কিন্তু ছায়া হিসেবে ব্যবসায়ীরা পাশে থাকেন। এবং ব্যবসায়ীরা দেখেন প্রতি বছর 20 থেকে 22 লক্ষ ছেলে মেয়ে যারা আপনার কর্মসংস্থানে বের হচ্ছে, সরকারিভাবে অন্তত মাত্র 3% তারা প্রোভাইড করতে পারে। আর 97% আমাদের মতো প্রাইভেট সেক্টর আমরা যারা আছি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আমরা যারা আছি, তারাই কিন্তু তাদেরকে প্রোভাইড করছে। কিন্তু আমরা নিগৃহীত হচ্ছি, আমরা আমাদের যে রানিং ক্যাপিটালের জন্য আমরা যে চাচ্ছি সেটা আমাদের দিচ্ছে না। তো এই কারণে সামনে যারা আসবে এবং বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের মতো যারা উদ্যোক্তা আছি, যারা মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তা, যারা 80% আপনার আমাদের অর্থনীতিকে চালিকা শক্তি হিসেবে কাজ করছে, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সুপথ দেওয়া এবং তাদের আইনটা ওইভাবে করা যেন ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা তারা আগে বাড়তে পারে। কারণ তারা 80% পিপলকে প্রোভাইড করে, 80% অর্থনীতিকে প্রোভাইড করে। অসংখ্য ধন্যবাদ। লেট এডিশন আরেকটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দেখছেন এসিটিভি নিয়মিত আয়োজন লেট এডিশনে। আলোচনা করছি চলমান ঘটনা প্রবাহ নিয়ে, বিভিন্ন রকমের আলোচনা এর মধ্যে চলে এসছে। এই পর্যায়ে আমাদের শেষ পার্টে আমরা আসলে আলোচনা করতে চাই নির্বাচনের সাথে সংস্কার, একটি বড় আলোচনা বর্তমান সময়ে, এবং এই জাতীয় ঐকমত্য কমিশন যে সংস্কার প্রস্তাব দিয়েছে 166টি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, সেই রাজনৈতিক দল মতামত দিয়েছে, বিএনপিও গতকাল তাদের মতামত দিয়েছে। সেখানে সুনির্দিষ্টভাবে বিএনপির কিছু প্রস্তাবনা ছিল এবং তারা অনেকগুলোই লিখিত উত্তর দিয়েছে। বিচার বিভাগের 23টিতে সবকটিতে একমত হয়েছে, দুদক সংস্কারে 20টিতে 19টিতে একমত হয়েছে, জনপ্রশাসনের 26টির মধ্যে অর্ধেকগুলো। সবচেয়ে বড় ব্যাপার 71 এবং 24কে একসাথে মিলিয়ে ফেলার সমর্থন করে না। সামগ্রিকভাবে আপনার কাছ থেকে জানতে চাইব। দেখুন সাদিক, আমাদের সংবিধান তো অনেক বড় বিষয়, অনেক ছোট যে আইনগুলি আছে সমস্ত আইনের একটি প্রস্তাবনা মুখবন্ধ থাকে। কেন? কারণটা কি? তো বাংলাদেশ নামক রাষ্ট্রটি তৈরি হয়েছে যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধকে 1 কোটি লোক দেশান্তরী হয়েছে, লক্ষ লক্ষ লোক মানুষ জীবন দিয়েছে। এইটাকে কোনো অবস্থাতে ওয়ার্ল্ডের ফিফথ এফেক্টিভ আর্মি,
8th লার্জেস্ট আর্মির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে, এইটার সাথে কোনো কিছুকেই তুলনা করা চলে না। ইন দ্যাট কেস 1971-এর স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে যে সংবিধান রচিত হয়েছে, এই প্রস্তাবনা 15th অ্যামেন্ডমেন্টের পূর্বে হাসিনা যে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে স্বৈরাচার হয়েছেন সেইটার পূর্বে পর্যন্ত থাকবে একইভাবে। 2 হচ্ছে রাষ্ট্রের পরিবর্তন হবে না। আপনি সলিমুল্লাহ খান কয়েকদিন আগে বলছেন যে রাজতন্ত্রর নিপীড়ন যারা দেখে নাই, রাজতন্ত্রের নিপীড়নের মুখামুখি, রাজতন্ত্রের দ্বারা অপমান অপদস্থ, জমিদারতন্ত্র সামন্ততন্ত্রের দ্বারা যারা অপমান অপদস্থ হয়েছে, জমিদার বাড়ির সামনে দিয়ে যারা তোর বাবারা দাদারা যে জুতা পাই দিয়ে যেতে পারতো না, এই ছাতা পাকে মাথায় দিয়ে যেতে পারতো না, চপেটাঘাত করতো, জুতা পেটা করতো, ওই জুতা পেটার বিপরীত শব্দটির নাম হচ্ছে রাজতন্ত্র। জমিদারতন্ত্রের বিপরীত শব্দটির নাম হচ্ছে প্রজাতন্ত্র। ডক্টর আনিসুজ্জামানদের সাথে অনেক মত পার্থক্য থাকতে পারে আমাদের, কিন্তু সেই সময় তারা রিপাবলিক অর্থ হচ্ছে, ইংরেজি রিপাবলিকের অর্থ হচ্ছে ওই রাষ্ট্রের জনগণ একটি নিজেরা তাদের প্রতিনিধি দ্বারা রাষ্ট্রটি চালায়। রাজতন্ত্রের বিপরীত শব্দ প্রজাতন্ত্র। তো এই প্রজাতন্ত্রের মজাটা হচ্ছে রাজতন্ত্রের নিপীড়নের বিরুদ্ধে অপমানজনক যে ব্যবস্থা, এইটার বিরুদ্ধে হচ্ছে প্রজাতন্ত্র। এই জন্য প্রজাতন্ত্র শব্দটি আমাদের সালাউদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা, সাবেক জাদরুল আমলা, তিনি বলেছেন এই নামটি বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে 54 বছর ধরে। এই জন্য প্রজাতন্ত্র নামটি, শব্দটি, এই পরিভাষা, এটা একটি পরিভাষাটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। মূলনীতি পূর্ব অবস্থায় থাকবে। আপনার যে মৌলিক অধিকার, এখানে কেউই কোনো কিছু ইনসার্ট করতে বলে নাই। আর যেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, বাংলাদেশের মানুষ কেউ বুঝে না। আমি আপনাকে বলি, একটা পাবলিক সার্ভিস কমিশনের গত পরীক্ষায় যারা পুলিশ এবং এই শোনেন মজার ঘটনা আর কি, আমাদের এক বন্ধু এই পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় গিয়েছিলেন, যারা পুলিশ এবং অ্যাডমিন ক্যাডার দিয়েছে, এদেরকে সে কমন 2টা কোয়েশ্চেন করছে, গণপরিষদ কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ কি, একটাই পারে নাই, 99% পারে নাই। রিপাবলিক কি পারে নাই, সেকেন্ড রিপাবলিক কি তা আরও পারে নাই। তো আমি আপনাকে বলি, দেশের অবস্থা যদি এই হয়, বাংলাদেশের মানুষ গণপরিষদ কি এটা বুঝে না, সেকেন্ড রিপাবলিক কি বুঝে না, এইসব ধান্দার মধ্যে বাংলাদেশকে নিয়ে ঢুকিয়ে যে নির্বাচনকে প্রলম্বিত করার যে চক্রান্ত ষড়যন্ত্র আলী রিয়াজদের, এবং বাংলাদেশে 11 জন বিদেশি পাসপোর্টধারী লোক আছে এই ডক্টর ইউনূসের ক্যাবিনেটে, এদের প্রত্যেককে আগামী 1 মাসের মধ্যে বিতাড়িত করবেন, আর না হলে এদেরকে বাংলাদেশের মানুষ ধরে জুতিয়ে বিদায় করবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আবার আসতে চাই শরীফুজ্জামান শরীফ ভাই, সিপিবি নেতা, আপনার কাছে, যেটি বলছিলেন যে এই যে বিদেশি পাসপোর্টধারীরা সংস্কার করছে বাংলাদেশের, এটিতে আপত্তি মোশাররফ আহমেদ ঠাকুরের, এবং আমরা যেই সংস্কারগুলো দেখছি সেই সংস্কারগুলোর প্রস্তাবনায় 71-এর পাশে 24-কে বসানোর একটি প্রস্তাব আছে, সেটি বিএনপি দ্বিমত পোষণ করছে, এবং দেশের নাম পরিবর্তন বিএনপি দ্বিমত পোষণ করছে। মূলনীতির ব্যাপারে প্রশ্ন আছে, সিপিবি কি ভাবছে? ধন্যবাদ। আপনি আমার জন্য সম্ভবত 2 মিনিট বরাদ্দ, আমি 2 মিনিটের মধ্যেই শেষ করব। আমি এই সংস্কার প্রস্তাবের প্রথম যে ক্রিটিকটা করব, যে যাদেরকে আপনি ডেকে এনে দায়িত্ব দিয়েছেন তারা কেউ বাংলাদেশের নাগরিক নন। আপনি এনজিও অ্যাপ্রোচ থেকে কনসালটেন্ট হায়ার করে আপনি প্রপোজাল তৈরি করেন, এটি আপনি করতে পারেন। আপনার বলা উচিত ছিল যে এরা হচ্ছে আমাদের কনসালটেন্ট, তাদেরকে আমরা নিয়ে এসেছি, তারা এই কাজগুলো করে দেবে। একটা দেশের সংবিধান লেখা হচ্ছে, একটা দেশের এই ধরনের একটা পরিবর্তনের পরে নতুন কতগুলো জায়গায় কাজ হচ্ছে, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা দেশের নাগরিক না। বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কাজটা পজিটিভলি লেখা থাকবে না বলে আমি বিশ্বাস করি, এবং এক সময় পরবর্তী প্রজন্ম এই প্রশ্নটি তার কাছে করবে যে এই অপরাধটা আপনি কেন করেছেন। এই সংস্কারটাকে অপরাধ বলছেন না, যাদেরকে ডেকে এই দেশের নাগরিক না তাকে দিয়ে আপনি এই কাজটা করাচ্ছেন। দ্বিতীয়ত জায়গা হচ্ছে, এই যে সংস্কার কমিশন, তাদের একটা অবজেক্টিভ আছে যেটা আমরা অনেকেই দেখতে পাচ্ছি না। আপনি ধরেন একজন ক্লাসের ফার্স্ট বয়, ক্লাস 9-এ পড়ে, সে এসএসসি পরীক্ষা দিল না, তাকে সে ফার্স্ট বয় বলে কলেজের যে ফাংশনগুলো আছে আপনি কি তাকে সেখানে নিয়ে যাবেন বা যুক্ত করবেন? কখনোই না, যেহেতু সে এসএসসি পরীক্ষা দেয়নি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনিবন্ধিত অনেকগুলো দল আছে, কিন্তু এনসিপি গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে বলে অনিবন্ধিত দলকে, শুধুমাত্র অনিবন্ধিত একটা দলকে আপনি
বিএনপির প্যারালাল দাঁড় করাচ্ছেন। আজকে আপনি মিডিয়াগুলো দেখেন, আমি সারাদিনে কয়েকটা টেলিভিশনে কথা বলেছি, আজকে আপনি পত্রিকাগুলো দেখেন, একদিকে এনসিপির বক্তব্য আর একদিকে বিএনপির বক্তব্য, অর্থাৎ আপনি বিএনপির প্যারালাল দাঁড় করাইতে চাচ্ছেন। যে দলটি এখনো নিবন্ধন পায়নি সে ভালো ছাত্র হতে পারে, কিন্তু আপনাকে এখানে সুনির্দিষ্টভাবে আমি অভিযোগ করছি, এই নির্বাচন কমিশন, এই সরকার, এই ক্যাবিনেট, এই সংস্কার কমিশন এনসিপিকে বাড়তি প্রিভিলাইজ দিয়ে তাদেরকে এস্টাবলিশ করতে চাচ্ছে। এবং বাংলাদেশের মানুষের যে দর্শকরা এই অনুষ্ঠানটি দেখছে, আজকে মৌলভীবাজারে চা শ্রমিকরা মিছিল করেছে, গতকালকে ঢাকায় একজন শ্রমিক স্ট্রোক করে মারা গেছে অভাবের কারণে। এই মানুষগুলো 7 মাসে 8 মাসে তাদের কপাল খুলল না, সার্জিস হাসনাতদের কপাল খুলল, তাদের চেহারা চকচকে হয়েছে, তারা কোটি টাকার দামের গাড়িতে চলছে। এবং এই প্রশ্নগুলো তোলার পরে এক শ্রেণীর মানুষ এসে বলে আপনারা কেন এইগুলো কথা বলেন, তারা আমাদেরকে উদ্ধার করেছে বলে আমরা কোনো কথা বলতে পারবো না, তাদের এই অন্যায়গুলো আমাদেরকে মেনে নিতে হবে। 71 এবং 24-এর যে বিষয়টা, এখানে এই গণঅভ্যুত্থানের ভেতর থেকে একটা চক্র 71-এর পরাজয়ের গ্লানি মোছার জন্য এই গণঅভ্যুত্থানকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু এবং তার প্রথম পদক্ষেপ ছিল জাতীয় সঙ্গীত পরিবর্তন করার প্রস্তাবনা। কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু তার সর্বোচ্চ জায়গায় মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধকে আঘাত করলে বাঙালি অবশ্যই রুখে দাঁড়াবে, এটি তারা বুঝতে পেরে এখন মাঝে মধ্যে মিষ্টি কথা বলছে। অসংখ্য ধন্যবাদ। আসতে চাই খন্দকার রুহুল আমিন সাহেব, আপনার কাছে একটু ব্যবসা নিয়ে প্রশ্ন করি। যদি এই যে ঐকমত্য কমিশন, এই যে সংস্কার, শরীফ ভাই যেমনটা বলছিলেন যে আসলে অনেকেরই চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে চা শ্রমিক মারা যাচ্ছে, গার্মেন্টস শ্রমিক মারা যাচ্ছে, ব্যবসায়ীদের চেহারা আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে বা সামনে হবে বলে মনে করেন এই সংস্কারের মধ্যে? এখানে আমি মনে করি যে যেহেতু আপনার চলমান ঘটনার প্রভাব, সেখানে আমি অবশ্যই আনতে চাই যে আমাদের সামনে যে ঈদ আছে, এই ঈদের মধ্যে আমাদের যে গার্মেন্টস শ্রমিক থেকে আরম্ভ করে চা শ্রমিক সবাই কিন্তু তাদের যে বেতন বা বোনাস যেটা পাওয়া দরকার, এটা তো পাওয়া নিশ্চিত করতে হবে। এটা বর্তমান যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব, এটা সঠিকভাবে এর যেন তারা ঠিক মতো দায়িত্ব পালন করে শ্রমিকদেরকে তাদের ন্যায্য দাবি যেন বলে। হ্যাঁ, ব্যবসা তো অবশ্যই গত 8 মাস বা 1 বছর যাবৎ সবারই খারাপ। আর এর আগে করোনা বলেন, তারপরে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, চতুর্দিকে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, সবারই ব্যবসা খারাপ। তারপর আমি বলবো যে বাংলাদেশের ব্যবসায়ীরা তারা চেষ্টা করছে, আপনার না হলে প্রতিযোগিতা তারা কীভাবে টিকে থাকছে। এখনও দেখেন ব্যাংকের যেটা সুদের হার সবচাইতে বেশি, প্রতিবেশী ভারত বলেন আর চায়না বলেন, তাদের যেখানে 4 থেকে 6%, আমাদের আগে দিতাম 9%, এখন 12 থেকে 16% পর্যন্ত দিতে হচ্ছে। আমাদের করনীতিতে প্রবলেম আছে। আমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন যেটা করে তার চাইতে আমাদের খরচ বেশি দিতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা আছে। তারপর কিন্তু আমাদের মতো ব্যবসায়ীরা আমাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনালি কম্পিটিশনে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের লোকাল যে কথাটা আমি বলেছিলাম যে প্রতি বছর যে সমস্ত ছেলেমেয়েরা কর্মসংস্থান বের হচ্ছে তাদেরকে আমরা প্রোভাইড করছি। হয়তো পুরোটা আমরা দিতে পারছি না, বাট প্রোভাইড করছি আমরা। তো এই কারণে আমি বলি যে আমাদের মতো যে ব্যবসায়ীরা আমাদের এখন দায়িত্ব হয়েছে যে বাংলাদেশের অর্থনীতি একটা পর্যায়ে নিয়ে যাওয়া, যে কারণে বাংলাদেশের মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া কঠিন হবে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি পাওয়া খুব সহজ হবে। আমরা সেই সুযোগটা চাচ্ছি, বর্তমান সরকার আমাদের সেটা করে দিবে এবং ভবিষ্যৎ যে সংস্কারের মাধ্যমে যে সরকার আসবে তাদেরও দায়িত্ব থাকবে যে দেশের অর্থনীতিকে চালিকা শক্তি হিসাবে সামনে রেখে পৃথিবীর বুকে যেন বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে এবং সবাই আমরা বলতে পারি উই আর ফ্রম বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এটাই আমরা। অসংখ্য ধন্যবাদ খন্দকার রুহুল আমিন সিআইপি, অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর এবং অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। শেষ করছি লেট এডিশন প্রতিদিন পুনর্প্রচারিত হয় সকাল 8টায়। দেখবার আমন্ত্রণ রয়েছে। টিভি সর্বশেষ সংবাদ ভিজিট করুন www.stv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।